তারা দিনের বেলা রাজপথে মুখোমুখি হয়, রাতের বেলা গুলশানের ক্লাবে গিয়ে একসাথে বসে মদ খায়। এই বাংলাদেশে এই নির্বাচনে কোনো দিনও আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা হতে দিব না। কোথায় নির্বাচন করবো এটা এখনো শতভাগ না বলতে পারলেও নির্বাচন যে করব দেশের এবং দেশের জনগণের মানুষের জন্য এবং মানুষের চাওয়া পাওয়াকে সামনে রেখে সেটি নিশ্চিত করতে পারি। সার্জিস, খুব শীঘ্রই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা জানতে পেরেছি। এই রাজনৈতিক দলের ভিন্নতা কি থাকবে, মানুষ ভিন্ন কি পাবে অন্যান্য রাজনৈতিক দল থেকে? আমরা গতানুগতিকভাবে বাংলাদেশের বিগত যে সময় এই সময় বা ৫০-৫৩ বছরের ইতিহাসে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখেছি, প্রথম কথা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। নির্দিষ্ট একটা পরিবার থেকে নেতৃত্বের জায়গায় বছরের পর বছর ছিল, এর বাইরে মানুষ চিন্তা করতে পারেনি। আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হচ্ছে এটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হবে না, পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হবে না। এখানে ওই গণতান্ত্রিক চর্চাটি থাকবে যে এখান থেকে চাইলে যে কেউ একজন রুট পর্যায় থেকে উঠে এসে নেতৃত্বের জায়গায় আসতে পারবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অভ্যুত্থানে যারা সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বেই এই রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে। আপনি অভ্যুত্থানের নির্দিষ্ট একটা ফেজ দেখাতে পারবেন না যে একটা ফেজের পিছনে পুরো অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। এখানে আপনি যদি এমনিই নাম বলতে চান নিজের অজান্তে, হয়তো আপনার এখানে নাহিদ, আসিফ, সার্জিস, হাসান কিংবা বাকের, মাহিন, এরকম আক্তার, এরকম অনেক নাম চলে আসবে আপনার সামনে। কিংবা আপনি বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এরকম অনেক নাম পাবেন যে নামগুলো সবাই জানে। আপনি চিটাগংয়ের কথা বলেন রাফির নাম, আপনি রাজশাহীর কথা বলেন সালাউদ্দিন আম্মার, আপনি সিলেটের কথা বলেন সেখানে সাস্টে গালিব আছে, এরকম প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ আছে। তো এই রাজনৈতিক দলের সকলের জন্য এই প্ল্যাটফর্মটি ওপেন থাকবে। নেতৃত্বের জায়গা কোনো ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক হবে না এবং এখানে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে। দুই, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিগত রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে না, তাদের আপনি একটা সমালোচনা করেন, তারা সমালোচনা নিতে প্রস্তুত না। তাদের একটা ভুল ধরিয়ে দেন, আপনাকে তারা শত্রু মনে করা শুরু করে, প্রতিপক্ষ মনে করা শুরু করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই তরুণ প্রজন্মের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের সংশোধন করার মানসিকতা। আমাদের কেউ যদি একটি ভুল ধরিয়ে দেয়, আমাদের যদি মনে হয় যে না এটা আমাদের সীমাবদ্ধতা, এই কথাগুলো যৌক্তিক, আমরা সেখান থেকে নিজেকে সংশোধন করে নিয়ে সামনে চলার পথ আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। আমাদের এই সংশোধন করার মানসিকতা রয়েছে। তৃতীয়ত, বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা একটা নেগোসিয়েশনের মনোভাব দেখেছি। এই জন্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দেখবেন তারা বিরোধী দল বা অন্যান্য দলে থাকার পরও তাদের কোনো সমস্যা হয় না, বরং তারা বিভিন্ন জায়গা থেকে তাদের যত রকম সুযোগ সুবিধা সেগুলো ভিতরে নিয়ে নেয়। তারা দিনের বেলা রাজপথে মুখোমুখি হয়, রাতের বেলা গুলশানের ক্লাবে গিয়ে একসাথে বসে মদ খায়। তো এই যে বিষয়গুলো নোংরা অনেক চর্চা আমরা দেখে এসেছি। এই তরুণ প্রজন্ম নেগোসিয়েশনে নাই। এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তারা অতটুকু সাহসিকতা রাখে, তারা অতটুকু ইন্টিগ্রিটি, ডিগনিটি মেনটেন করে। এই তরুণ প্রজন্মের জায়গার যে বিষয়টি হচ্ছে তারা তাদের জায়গা থেকে দেশ এবং মানুষের স্বার্থকে সামনে রেখে যে কোনো সময় যে কোনো জায়গায় ফাইট দিতে প্রস্তুত। বিগত 16 বছরে খুনি হাসিনার বিরুদ্ধে অনেকে ফাইট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু লড়াইটা জিতে আসতে পারেনি। এই তরুণ প্রজন্মের নেতৃত্বেই সেটা জিতে আসা হয়েছে। এটা হচ্ছে এই তরুণ প্রজন্মের আরেকটা স্পেশাল জায়গা। এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, আমাদের যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে, এই রাজনৈতিক দলে যারা কাজ করছে বিভিন্ন পর্যায়ে, এই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ কখনো একটা জায়গায় রিজিড থাকার সুযোগ নেই যে একজন এই পোস্টে আছে, এই পোস্টের না। আমাদের প্রত্যেক বছর একটি গণতান্ত্রিক কাউন্সিল হবে যেখানে সরাসরি ভোটের মাধ্যমে একজন নির্বাচিত হবে। সো এই জায়গাটাতে পরিবর্তন হওয়ার সুযোগটা অনেক বেশি। এবং আমরা আরেকটা জিনিস মনে করি, এই অভ্যুত্থানের যারা সামনের সারিতে নেতৃত্ব ছিল তারা কিন্তু তরুণ। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশটা হচ্ছে তরুণ প্রজন্ম। তো সেই জায়গায় তরুণরা যখন নেতৃত্বে যাবে, এই তরুণদের সাথে আমাদের কিন্তু বয়সের গ্যাপটি একেবারে নেই বললেই চলে, মানসিকতার পার্থক্য নেই বললেই চলে। সো তাদের পালস বুঝা, জনগণের পালস বুঝে সে অনুযায়ী কাজ করা। এই যে জেড আমরা যাদেরকে বলতেছি ইয়াং জেনারেশন, আমরা তাদের প্রতিনিধি হিসাবে যখন ওই সরকারে বা পলিসি মেকিংয়ের জায়গাটিতে থাকব, তখন আমরা দিন শেষে তাদেরকে রিপ্রেজেন্ট করব। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, যে এতদিন আমরা দেখি যারা রাজনীতিবিদ ছিল তাদের বয়স 60, 70, 80 এবং এই ইয়াং জেনারেশনের বয়স 20 থেকে 30 বা 35। তো এই জায়গায় চিন্তার পার্থক্য হতো, মতের মিলতো না। সেই জায়গায় আমরা মনে করি আমাদের দলটা এই জায়গাটাতে স্পেশাল। তরুণ প্রজন্মের নেতৃত্বে আসছে যারা 18 ঘন্টা পরিশ্রম করতে পারে, যারা যে কোনো সময় মৃত্যুর মুখে দাঁড়িয়ে যেতে পারে, যারা যে কোনো সময়ের প্রয়োজনে বুলেটের সামনেও রাস্তায় বসে পড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনাদের অনেক ভালো সম্পর্ক আছে এবং আপনাদের সমর্থনেই সরকার গঠিত। তো আপনাদের যে রাজনৈতিক দল আসছে সে দলকে কেউ যদি কিংস পার্টি বলে অভিহিত করতে চায়, সেক্ষেত্রে আপনারা কি জবাব দেবেন?
দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকার এমন একটি জায়গা, সরকার দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এখানে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে তারা যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল, তারা অবশ্যই সরকারের দ্বারা এই সুযোগ সুবিধা যেগুলো অন্য কোনো একটা রাজনৈতিক দল পাবে তারাও সেটি পায়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটা জিনিস বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছিল তখন সেখানে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা কারা হবেন, এখানে যেমন ছাত্র প্রতিনিধিদের বা স্টুডেন্ট বা ইয়াং জেনারেশনের একটা মতামত ছিল, বিএনপির মতামত ছিল, জামায়াতের মতামত ছিল, বাম বিভিন্ন সংগঠনের মতামত ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত ছিল, এখানে সেনাবাহিনীর মতামত ছিল, সুশীল সমাজ, শিক্ষাবিদ সকলের মতামত ছিল। তাদের সমন্বয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। কেউ যদি বলে এই উপদেষ্টারা হচ্ছে শিক্ষার্থীদের, আবার আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি এই উপদেষ্টা এই রাজনৈতিক দল, এখানে বিএনপির মতামত আছে, জামায়াতেরও আছে। সো আলটিমেটলি এটা কখনোই যৌক্তিক নয় যে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যেটা হতে যাচ্ছে সেখানে শুধু তারাই মাত্র সরকারি সুবিধা পেলে সবাই পাচ্ছে, না পেলে কেউই পাচ্ছে না। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিসও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিনিধি আছে, কোনো প্রতিনিধি যদি আমাদের রাজনৈতিক দলে আসতে চায় তাহলে অবশ্যই তাকে ওই পদটি ছেড়ে আসতে হবে, যেন কখনো এই কথাটি না আসে যে দুই জায়গাটি একসাথে চালাচ্ছে, দুইটি সুবিধা একসাথে নিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিসই বলবো যে আমরা আমাদের জায়গা থেকে লড়াইটা করেছি, লড়াই করার অভিজ্ঞতা আছে, লড়াই করতে আমরা প্রস্তুত। আমরা বরং এটা মনে করি যে ওই ভিতরে ভিতরে নেগোসিয়েশন না করে যদি লড়াইটা করা হয় তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হয়, তাহলে একটা সাহসিকতা কিংবা সামনে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথটা তৈরি হয়। এই জন্য আমরা কোনো জায়গায় শর্টকাট, আমরা মনে করি সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা হতে পারে না। তো আমরা শর্টকাটভাবে সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাব, 5 বছর পর হোঁচট খেতে হবে। আমরা আগামীতে হোঁচট খেতে চাই না, বরং আমরা এখন থেকে কারো কোনো সাপোর্ট ছাড়া নিজেদের যোগ্যতায়, দক্ষতায়, মানুষের সাপোর্টে হোঁচট খেতে খেতে এগিয়ে যেতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আগামী যে নির্বাচন আসতে যাচ্ছে, যখনই হোক না কেন, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা নিয়ে আপনাদের অবস্থান কি, বা আপনি বা আপনারা কি ভাবছেন, তারা অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? একদম স্পষ্ট করে একটা কথা বলি, এই খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই নামগুলোর ব্যানারে বাংলাদেশে এই হত্যাযজ্ঞ হয়েছে, এই গণহত্যা হয়েছে। অবশ্যই এই প্রত্যেকটি হত্যার জন্য, এগুলোর নির্দেশের জন্য যেমন খুনি হাসিনা দায়ী, এগুলো বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই প্রত্যেকটি সন্ত্রাসী সংগঠন দায়ী। এই বাংলাদেশে এই নির্বাচনে কোনো দিনও আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা হতে দিব না। এটি পুরো অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা, এটি শহীদদের রক্তের সাথে, জীবনের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট করে একটি কথা বলি, এই নির্বাচনের পূর্বে অবশ্যই এই আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক একটি দল ছিল সেই রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করা উচিত এবং তাদের নিষিদ্ধের প্রক্রিয়া যাওয়া উচিত। অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে আমরা দেখছি বিএনপি এখন তাদের জায়গা থেকে যে লাউড ভয়েস সেটি কিন্তু তারা তুলছে, অন্যান্য রাজনৈতিক দলেরও সেই তোলা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যেই তথাকথিত রাজনৈতিক দলটি শুধু ক্ষমতার জন্য এই দেশের জনগণকে, হাজারের অধিক জনগণকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে, সেই রাজনৈতিক দলের কোনো দিন এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তবে আমরা আমাদের জায়গা থেকে আরেকটি কথা বলি, যেটি হচ্ছে যারা বাংলাদেশে আওয়ামী লীগের বলা হচ্ছে যে 20, 25, 30% সমর্থক রয়েছে, এখন এমন অনেক সমর্থক তো রয়েছে যারা শুধু নৌকায় ভর্তি দিত, কোনোদিন কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিল না, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে? আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি, আমরা চাই শুধুমাত্র অন্যায়কারীর শাস্তিটি হোক, যারা অন্যায় করেছে, অন্যায় করছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা, যদি এরকম শুধুমাত্র ভোট দিত, কখনো অন্যায় করেনি, ক্ষমতার অপব্যবহার করেনি, এরকম কোনো একজন আওয়ামী লীগের সমর্থক মনে করে যে খুনি হাসিনা একজন খুনি, সেই খুনগুলোর নির্দেশদাতা, সে যে কাজটি করেছে এই কাজটি করা ঠিক হয়নি, এই কাজের জন্য তার শাস্তি হওয়া উচিত, এবং এই কাজের জন্য আমি আর নিজেকে আওয়ামী লীগের একজন সমর্থক মনে করি না, বরং যারা দেশ এবং মানুষের কথা বলবে, অন্য যে রাজনৈতিক দলই হোক, আমার সমর্থন এখন তাদের দিকে যাবে। তাহলে আমরা মনে করি যে তাদের এই যে রিকনসিলিয়েশন যে একটা প্রসেস, এই প্রসেসটা থাকা উচিত এবং তাদের এই সুযোগটি করে দেওয়া উচিত। ছাত্রদের চাপের মুখেই বলবো, সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। আপনাদের কাছে ডেভিলের সংজ্ঞায়ন কি হবে? একদম স্পষ্ট, যারা আসলে আইন বিরোধী কোনো কাজ, অন্যায় কাজ, মানুষের সাথে এটা হতে পারে, আমরা দেখেছি কি নির্মমতা আমরা গাজীপুরে দেখেছি, যারা শুধুমাত্র এই কয়েকদিন নয়, এই বিগত 16 বছরে এখন এবং সামনে নির্বাচন হওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো অন্যায়, অপকর্ম, খুন, হত্যা, গুম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ, এইগুলো মানে অর্থাৎ এই ধরনের যে কোনো কাজ, যে কাজগুলো আইন বিরোধী, এই কাজগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং স্পষ্ট একটি কথা,
সবচেয়ে প্রায়োরিটি পাবে এই 24-এর অভ্যুত্থানে। যারা এই গণহত্যা ঘটাতে সহযোগিতা করেছে, সেটা আওয়ামী লীগ নামে হোক, যুবলীগ নামে হোক, ছাত্রলীগ নামে হোক, কিংবা পুলিশ লীগ নামে হোক, অন্য যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক, যারা এই গণহত্যা ঘটাতে সহযোগিতা করেছে, মানুষের রক্ত ঝরিয়েছে, জীবন কেড়ে নিয়েছে, তারা সবাই ডেভিল। এবং এই ডেভিলদের অবশ্যই হার্ন করতে হবে, আইনের আওতায় নিয়ে এসে তদন্ত সাপেক্ষে তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। এই বিচার যেন রায়ের মধ্যে সীমাবদ্ধতা না থাকে, এই বিচার যেন বাস্তবায়ন হওয়া পর্যন্ত যায়। রাজনৈতিক দলের সঙ্গে খুব প্রাসঙ্গিকভাবে নির্বাচন শব্দটাও চলে আসে। আগামী নির্বাচন কোন সময় হতে পারে এই বিষয়ে আপনাদের প্রত্যাশা, চাওয়া পাওয়া কোনো ভাবনা আছে কি? দেখুন, আমরা কখনোই ক্ষমতামুখী নয়, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা জনতামুখী, জনতার চাওয়ামুখী, বাংলাদেশমুখী। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার জায়গা থেকে বলেছেন ডিসেম্বর একটি সময় বলেছেন এ বছরে। দেখুন, আমরা যদি ক্ষমতামুখী হতাম না, আমরা বলতাম এই অন্তর্বর্তীকালীন সরকার আরও 3 বছর থাকুক, আরও 2 বছর থাকুক। আমরা কিন্তু এখন পর্যন্ত এই যে ডিসেম্বর, কয়েকদিন আগে অভ্যুত্থানটি হলো, অর্থাৎ অভ্যুত্থানের 1 বছর 3 মাস পরেই তিনি নির্বাচনের কথা বলছেন। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত এটা নিয়ে বিরোধিতা করা বা এই জায়গাগুলো করিনি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি তারা যদি প্রয়োজনীয় সংস্কার শেষে ওই সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত সময় মনে করেন, তারা এই চেষ্টাটি করতে পারেন। তবে তার পূর্বে খুনিদের বিচার নিশ্চিত হতে হবে, প্রয়োজনীয় সংস্কারগুলো হতে হবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো আস্থা তৈরি করতে হবে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাজাতে হবে, বিচার বিভাগকে সাজাতে হবে, স্থানীয় প্রশাসনটিকে সাজাতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন এই সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে। তারা যদি তাদের জায়গায় উপরে উপরে অনেক সুশীল গল্প দিল, আর রুট পর্যায়ে তাদের কিছু নেতাকর্মী গিয়ে বিশৃঙ্খলা করলো, হামলা করলো, হুমকি দিল, বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত হলো, তাহলে উপরে গল্প দিয়ে কোনো লাভ নেই। বরং এখানে তখন দুইটা বিষয় দাঁড়ায়, হয় তাদের লোয়ার যে জায়গাটি রুট পর্যায়ে তাদের কোনো কন্ট্রোল নেই, দ্বিতীয়ত এমন হতে পারে তাদের কমান্ডটা শুধু লোক দেখানো। সেই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মিউচুয়াল রেসপেক্ট থাকবে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, যে যার যোগ্যতা দক্ষতা অনুযায়ী মানুষের কাছে যাবে, মানুষ থেকে চেয়ে বা কাজের মাধ্যমে ভোট আদায় করে নেবে। এভাবে আগামীর বাংলাদেশকে আমরা দেখি, বাংলাদেশের মানুষ দেখে। আমার শেষ যেটি জানতে চাওয়া, আপনার নিজের রাজনীতিতে অংশগ্রহণ তো আছেই, আপনি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছু ভেবেছেন কিনা, বা যদি নিয়ে থাকেন কোন আসন থেকে আপনি নির্বাচন করতে চান? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি, আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই অভ্যুত্থানের সামনে সারিতে ছিলাম, কিংবা এখনও তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আগামীর বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করতে চায়, সংসদে যেতে চায়, জনগণের হয়ে কথা বলতে চায়, তাদের অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত। এবং ধীরে ধীরে যদি তাদের আগ্রহ থাকে, যাদের আগ্রহ রয়েছে, তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ এই তুলনামূলক যোগ্য, দক্ষ, সৎ মানুষগুলো যদি রাজনীতিতে না আসে, তাহলে তুলনামূলক অযোগ্য, অদক্ষ এবং অসৎ মানুষদের দিয়ে ওই জায়গাগুলো পূরণ হবে, জায়গা কিন্তু কখনো খালি থাকবে না। তো সেই জায়গা আমিও আমার জায়গা থেকে অবশ্যই মনে করি যে এই জায়গাটি থেকে পলিসি মেকিংয়ের বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য কাজ করার সুযোগটা সবচেয়ে বেশি, যেখান থেকে সরাসরি কাজ করা যায়, পলিসি মেক করা যায়, বাস্তবায়ন করা যায়। তো আমি অবশ্যই আমার জায়গা থেকে এই আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, তাদের একজন প্রতিনিধি হিসেবে সেই দলের একজন অংশ হয়ে আমি বাংলাদেশের রাজনীতিতে আগামীতে অংশগ্রহণ করব। কোথা থেকে নির্বাচন করব সেটি এখন আমি আমার জায়গা থেকে ফিক্সড করিনি, কিন্তু খুব স্বাভাবিকভাবেই নিজের যে জন্মস্থান, জন্মভূমি, যেখানে নিজের নারী পোতা আছে, যেখানে বড় হয়েছে, সেই জায়গার প্রতি সবারই একটি টান রয়েছে। তবে এটা আসলে কিছু প্রেক্ষাপট বা বাস্তবতার উপরে নির্বাচনের পূর্বে এটা আসলে ঠিক হয়। সেই জায়গা থেকে কোথায় নির্বাচন করব এটা এখনও শতভাগ না বলতে পারলেও, নির্বাচন যে করব দেশের এবং দেশের জনগণের মানুষের জন্য এবং মানুষের চাওয়া পাওয়াকে সামনে রেখে সেটি নিশ্চিত করতে পারি। এবং আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিসই বলতে পারি যে বাংলাদেশের মানুষ যা চায়, বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে, সেটা আমরা আমাদের জায়গা থেকে ধারণ করি, বিশ্বাস করি, নিজের চোখে দেখি, শুনি। আমাদের পথটা লড়াইয়ের, আমাদের লড়াইটা একটু দীর্ঘ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যেহেতু খুনি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পেরেছি, আমরা আগামী লড়াইগুলো উতরে যেতে পারবো এবং সেটা করার জন্য আমরা সবসময় প্রস্তুত। এটি নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন নিউজকেও ধন্যবাদ। আমরা এটিএন নিউজ এবং এটিএন নিউজের মাধ্যমে বাংলাদেশের সংবাদ বা মিডিয়া জগতে যারা কাজ করে যাচ্ছেন, জনগণের কথা তুলে ধরছেন, একটাই অনুরোধ যে
এই সংবাদ মাধ্যমগুলো যেন দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেন সীমাবদ্ধ না হয়ে যায়। বিভিন্ন চ্যানেল, গুটি কয়েক চ্যানেল আমরা দেখেছি যে নির্দিষ্ট একটা ক্ষমতাকে রিপ্রেজেন্ট করেছে, ক্ষমতাসীনদের হয়ে কথা বলেছে। আমরা বিশ্বাস করি এটিএন নিউজ সেই জায়গার নয়, এবং আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে কোনো মিডিয়া সেই জায়গায় কাজ করবে না। এই প্রত্যাশা যদি হয় তাহলে আমরা একসাথে মিলে আগামীর বাংলাদেশকে গড়তে পারবো।